বা করোড়। ম্যাথমেটিক্সের একটা টপিক। ষাট বা করণে যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের জানতে হবে প্রথমত মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। তাহলে প্রথমে আমাদের জানতে হবে এইটা। 9th ক্লাসে আমরা এই মূলদ সংখ্যার একটা সংজ্ঞা পেয়েছি, যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে যে সকল সংখ্যাকে, আর কিউ নট ইজিক্যাল টু 0 হবে। আর অমূলদ সংখ্যা কি না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, প্রকাশ করা যাবে না। বা আগে যদি এই মূলদ সংখ্যার ব্যাপারে আসি, তো মূলদ সংখ্যার ক্ষেত্রে কি হবে না, অল ইন্টিজার্স, সমস্ত ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো থাকছে। আর কি, অল ফাইনাইট ডেসিমেল। ফাইনাইট মানে সসীম দশমিকটা থাকছে। এই যে অল ইন্টিজার্স মানে কি না, -3, -2, 0, 1, 2, 3, -1, এইগুলো এরকম, এইগুলো হচ্ছে আমার পূর্ণ সংখ্যাগুলো। ফাইনাইট ডেসিমেল মানে কি না, সসীম দশমিক কোনটা না, 7.35, এরপরে আর কিছু নাই, বা 8.27 বা 9.72। এদেরকে কি না, এরা হচ্ছে ওই ফাইনাইট ডেসিমেল না, এদের দশমিকের পরে যে ডিজিট গুলো থাকবে তারা কিন্তু সীমিত। আর কি না, আচ্ছা, রিকারিং ডেসিমেলস নাম্বারগুলো যেগুলা, যে রিকারিং মানে পুনরায় যেগুলা ঘুরে ফিরে আসছে, যে মনে করো 7.2333333 এইগুলো, বা 8.727272 এইরকম, যে পুনরায় ফিরে ফিরে আসছে। যে এখানে 7272 ফিরে ফিরে আসছে, এখানে 3টা বারবার ফিরে ফিরে আসছে। তাহলে এইগুলো কি হচ্ছে না, এই পর্যায়গুলো হচ্ছে আমার মূলদ সংখ্যার ক্ষেত্রে। এইগুলো ছাড়া বাকি বাস্তব সংখ্যায় যা যা পড়ছে সেগুলো হচ্ছে আমার অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার ক্ষেত্রে কি হবে না, ওই যে পাই, ওলার নাম্বার একটা থাকবে, √2, √3, এই সকলগুলো মানে কি যেগুলা অমূলদ সংখ্যা সেগুলাই যেগুলা অসীম দশমিক হবে। বা রুটের ভিতরে এই যে এরা আছে, এদেরও যদি বর্গমূল করি তাহলে দশমিক মিলবে না, ওই আনলিমিটেড চলতেই থাকবে, কথাই মিলবে কে জানে। তাহলে এইগুলো হচ্ছে আমার, যেহেতু পাইয়ের মান 3.14159 এরকম চলতেই আছে। আচ্ছা, ওয়েলার এর মান হচ্ছে 2.71 এইরকম সামথিং, এটাও আনলিমিটেড চলতেই আছে। তাছাড়া √2 1.414 এরকম চলতেই আছে, √3 এরকম। তাহলে এদেরকে আটকানো যাচ্ছে না, যে কারণে এরা হচ্ছে আমার
অমূলদ সংখ্যা। আর এইগুলো সমস্ত পড়ছে আমার কথায় মূলদ সংখ্যার মধ্যে। কেননা এই যে অল ইন্টিজার্স, মানে এই যে এটাকে আমি পি বাই কিউ আকারে লিখতে পারি, যে -3 নিচে 1, তাহলে পি বাই কিউ আকারে আমার লেখা হয়ে গেল যে পি এর মান -3, কিউ এর মান 1। বা জিরোটাকেও লিখতে পারি 0/1। হ্যাঁ, 1/0 করা যাবে না, 0 দিয়ে কাউকে ভাগ করা যাবে না। আচ্ছা, ফাইনাইট এই যে 7.35 দশমিক তোলার জন্য একটা 1, পরে দুটো ডিজিট, সেই জন্য দুটো শূন্য, মানে 735/100। তাহলে এটাও একটা আমার মূলদ সংখ্যা। এটার ক্ষেত্রে কি হবে না, ওই যে পৌনঃপুনিকের ব্যাপারটা, যে যদি তোমার 7.23 মাথায় পৌনঃপুনিক দেওয়া থাকে, তাহলে সেটাকে আবার কেমন ভাবে করতে হয় যদি মনে আছে তো, যে 723 - 72 বাই একটা 9, এই একজন আছে, এই 2 আছে, দশমিকের পরে একজনের মাথায় কি নাই, পৌনঃপুনিক নাই, সেই জন্য ওর জন্য একটা 0। তাহলে যা হবে, তাহলে এটাকেও কিন্তু পি বাই কিউ আকারে লেখা গেল। তাহলে এরাই হচ্ছে আমার মূলদ সংখ্যা। এদের কিন্তু তুমি চেষ্টা করলেও মূলদ সংখ্যা বা এই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে না। এই যে পাই, হ্যাঁ, পাইয়ের মান আমরা একটা জানি যে 22/7, সে মানটা নিয়েছি, এটা কিন্তু মূলদ সংখ্যা বলা যাবে। কিন্তু পাইয়ের মান যদি আমরা নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের হবে অমূলদ সংখ্যা। তাহলে এই যে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার কনসেপ্টটা, তো এই যে 60 বা করণ, এই করণী 60, যার সিনোনিম বলতে পারি ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার, এই 60 এর কি না ওই নামটাই, এটা অন্য নাম, ইরেশনাল নাম্বার। তাহলে ইরেশনাল নাম্বারগুলো আমরা বুঝতে পারছি যে আন্ডার রুটের মধ্যে যারাই থাকছে সাধারণত, তাহলে আন্ডার রুটের মধ্যে যারাই থাকছে এবং ওদের রুটটা ভেঙে দিলে, যে 2 এর বর্গমূল যদি আমার ডেসিমেল আকারে তো আসছে, আর কি সেটা যদি এই দশমিকের পর যে ডিজিটগুলো থাকবে সেগুলা অসংখ্য থাকবে, ওগুলা লিমিট নেই। তাহলে সেই রকম গুলোই হচ্ছে আমার করণী বা 60। এবার 60 বিভিন্ন রকম হতে পারে। এখানে আমরা আলোচনা করব কোয়াড্রেটিক 60। কোয়াড্রেটিক 60 দ্বিঘাত করণ। আমরা আলোচনা করব দ্বিঘাত করণ। এবার এই করণী বিভিন্ন রকম হতে পারে, দ্বিঘাত হতে পারে, ত্রিঘাত হতে পারে, চতুর্ঘাত হতে পারে, পঞ্চঘাত হতে পারে। তো আমরা যেহেতু এই যে মনে করো √2 হচ্ছে আমার কোয়াড্রেটিক 60 বা স্কোয়ার রুট, যেহেতু স্কোয়ার রুট, এই স্কোয়ার রুটের কারণেই আমরা কি এটাকে কোয়াড্রেটিক 60 বলবো না। এটাকে আবার আমরা এরকম লিখতেও পারি যে 2^12। তাহলে সিম্পল ভাবে যদি আমরা নিই, আচ্ছা কোয়াড্রেটিক পরে, যে মনে করো 1 2 3 4 5 6 7
8 9 10 এরকম চলতে আছে। এদের যদি আবার আমরা বর্গমূল করি তাহলে কি হবে? স্কোয়ার রুট করি তাহলে এটা তো 1 এ আসবে, এটা তো ওই √2 এ, √3, এটা কি হবে না, এই এই চিহ্নটার মানে হচ্ছে মাথায় বা পাওয়ারে কি হাফ। তাহলে এখানে যদি 4 হয় তাহলে 4 এর পাওয়ার হচ্ছে হাফ। 4 মানে 2 স্কোয়ার, তাহলে 2 2 ক্যান্সেল মানে 2। তাহলে এই যে 4টা পেলাম, এখানে 9 পাবো, পরে 16 পাবো 16, পরে আবার 25 পাওয়া যাবে। এরা কিন্তু আমার করণের পর্যায়ে যাবে না। কেন না? ওদের বর্গমূলটা কি হবে? আমার মূলত সংখ্যা পাবো। আর এই যে এদের 1 এর তো 1 এ, 2 3 5 6 7 8 10, এদের কি বর্গমূলটা বা স্কোয়ার রুটটা আমি পাবো অমূলত সংখ্যা। কাজে এদের নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। যেহেতু স্কোয়ার রুট সেই কারণে কোয়াড্রেটিক বলা হচ্ছে। আবার যদি ত্রিঘাত হয়, যে মনে করো মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1/3, তাহলে এইটা হবে আমার ত্রিঘাত কিউবিক ষাট। যদি আবার 4 হয় তাহলে হয়তো 4√9, তাহলে এইটা হবে আমার চতুর্ঘাত। তাহলে আমাদের বিষয় হচ্ছে এই কোয়াড্রেটিক ষাট নিয়ে, দ্বিঘাতকরণ, মানে এই লোকগুলা নিয়ে আমরা আলোচনা করব। এরপর এই যে 4 আর 9 এরকম মানে কি, যেগুলা পারফেক্টলি পূর্ণবর্গ সংখ্যা, সেই পূর্ণবর্গ সংখ্যাগুলি কিন্তু ওই করণের পর্যায়ে যাবে না। কেননা ওদের বর্গমূল কি হবে না, মূলত সংখ্যা আমরা পাব। হলো? আচ্ছা, এরপর তাহলে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত করণী বিষয়ক আমরা এবার ব্যাপার স্যাপার পড়ব। তাহলে কোয়াড্রেটিক ষাট মানে স্কোয়ার রুটের ভিতরে সব আছে। আচ্ছা, এর একটা সাধারণ যদি রূপ নিই বা সাধারণ আকার নিই, এর সাধারণ আকার হচ্ছে যে প্লাস মাইনাস √b নিচ্ছে। বিটা কি না, বি হচ্ছে আমার মূলত সংখ্যা, মূলত সংখ্যা, রেশনাল নাম্বার। এবার দেখো, বি আমার রেশনাল নাম্বার ঠিক, কেননা -3ও রেশনাল নাম্বার, কিন্তু এখানে ওই মাইনাসগুলোকে কিন্তু আমরা নেগলেক্ট করব, বাতিল করব। কেননা যদি মাইনাস আমি এখানে নিই তাহলে আমার -3 এটা কিন্তু আমার বাস্তব বা রিয়েল নাম্বার নয়, রিয়েল নাম্বার নয়, বাস্তব সংখ্যা নয়, এটা হয়ে যাচ্ছে কাল্পনিক সংখ্যা। রুটের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে কাজে মূলত সংখ্যা নিচ্ছি ঠিকই, কিন্তু ভিতরে মাইনাস কিন্তু থাকবে না। এটা তাহলে আমার একটা সাধারণ আকার দ্বিঘাতকরণের। এবার দ্বিঘাত কেন বলছি না, স্কোয়ার রুটের কারণে। এইটাকে বলা হচ্ছে শুদ্ধ দ্বিঘাতকরণ, একদম পিওর কোয়াড্রেটিক ষাট, পিওর কোয়াড্রেটিক ষাট। তাহলে এই ফর্মটা। এবার যদি এর সাথে মনে করি a প্লাস মাইনাস √b,
এই আকার আমি কোনো জায়গায় পাই। তাহলে এটাকে বলা হবে মিশ্র দ্বিঘাত করণী, মিক্সড কোয়াড্রেটিক সার্ট। না এখানে আমার এই যে এটা হবে আমার কি রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা। আর এই যে রুট বি এই রুট বিটা হবে আমার ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। বিতে কিন্তু মূলদ সংখ্যা, কিন্তু আন্ডার রুটের মধ্যে যখন থাকছে তখন কিন্তু সেটা আমার কি হবে না ইরেশনাল নাম্বার। তাহলে এই হচ্ছে কোয়াড্রেটিক বা দ্বিঘাত করণের একটা সাধারণ আকার। এইটাকে বলা হচ্ছে একদম বিশুদ্ধ বা শুদ্ধ, আর এই ফর্মটাকে বলা হচ্ছে কি মিশ্র দ্বিঘাত করণী। এরপর মনে করো এরকম আকার যদি থাকে, এই দ্বিঘাত করণের দুটো ভাইটাল রুলস নিয়ম, ওই নিয়মে কিন্তু এই দ্বিঘাত করণে চলবে। যে যদি তুমি মনে করো আন্ডার রুটের ভিতরে এ বি থাকে গুণফল আকারে, এ বি কি মূলদ সংখ্যা, কিন্তু মাইনাস নিব না, তাহলে কি হবে না এইটাকে এই আকারে লেখা যায় রুট এ ইন্টু রুট বি। আবার যদি এরা গুণফল আকারে আছে তাহলে এরকম আলাদা আলাদা ভাবে করা যাবে, আর যদি এরা ভাগ আকারে থাকে তাহলেও কিন্তু আলাদা আলাদা করা যাবে। তো এইটাই হচ্ছে এই দ্বিঘাত করণের গুরুত্বপূর্ণ নিয়ম। তাছাড়া যোগ বিয়োগ গুণ ভাগ করা যাবে, সে ব্যাপারে আসছে। কারণ এরা যদি গুণফল আকার থাকে, হ্যাঁ যদি এরা দুজন থাকে আর দুজনে মাইনাস হয় তাহলে কিন্তু এক্সিস্ট করবে, কিন্তু তখন কিন্তু এইখানে যে মাইনাস এ আর মাইনাস বি এরকম কিন্তু হবে না। সেই জন্য বলছি, কেননা এটা তখন কাল্পনিক হয়ে যাবে আর এটাও কাল্পনিক হয়ে যাবে। কাজেই এদের এই মাইনাসকে আমি কি করছি অবহেলা করছি, কেন মাইনাস নিলে কিন্তু আর তখন সার থাকবে না, তখন ইমাজিনারি নাম্বারের ক্ষেত্রে বা কাল্পনিক সংখ্যার দিকে চলে যাবে। তাহলে এই হচ্ছে আমার দুটো নিয়ম। এইবার আমরা আসছি যে সদৃশ্যতা অনুযায়ী এই কোয়াড্রেটিক সার্ট দু রকমের, একটা হচ্ছে সদৃশ দ্বিঘাত করণী, আর একটা আছে অসদৃশ দ্বিঘাত করণী। তাহলে আমি দ্বিঘাত করণের সাধারণ রূপ তো পেয়ে গেছি যে প্লাস মাইনাস রুট বি, এটা তো আমার শুদ্ধ দ্বিঘাত করণী। এবার সদৃশ দ্বিঘাত করণীর যদি সংজ্ঞা হিসাবে নিই বা জিনিসটা কি না, দেখতে হবে যে আমার শুদ্ধ করণীটা থাকবে, তো তার যদি দুই বা ততোধিক, সেটি যদি মূলদ সংখ্যার গুণিতক আকারে থাকে, মূলদ সংখ্যা, আবার বলছি যে এ যদি মূলদ সংখ্যার গুণিতক আকারে দুই বা ততোধিক ভাগ থাকে, তবেই কিন্তু তারা পরস্পরের সদৃশ করণী হবে। মানে কেসটা কি না হচ্ছে, মনে করো এখানে আমি ধরছি √7 মাইনাস 8/5 √7,
হয়তো 9√7, হয়তো 5√7 -1√7। এই যে এরা হচ্ছে কি পরস্পরের সদৃশ করণী। কেননা এই যে বিশুদ্ধ যে করণী আছে এর মূলত গুণিতকগুলি হচ্ছে মূলত সংখ্যার গুণিতকগুলি হচ্ছে সদৃশ করণী। তাহলে এর মূলত সংখ্যার গুণিতক এটাও একটা মূলত সংখ্যা, 9ও একটা মূলত সংখ্যা, এটাও একটা মূলত সংখ্যা, -1 একটা মূলত সংখ্যা। তাহলে মূলত সংখ্যার গুণিতক আকারে থাকবে, সেগুলাই হচ্ছে সদৃশ, একই রকম। তো এই সদৃশ করণী থাকলেই ওই যোগ বিয়োগের কাজটা হবে। এই যে যোগ বিয়োগের কেসটা, যোগ বা বিয়োগের, আদারওয়াইজ কিন্তু করা যাবে না। যোগ বিয়োগ কেবলমাত্র এই সদৃশ করণের ক্ষেত্রে হবে। যে তুমি যদি √7 + 8√7, তাহলে সেখান থেকে তুমি ওই বীজগাণিতিক ফর্মে তুমি নিতে পারো। √7 বাইরে এসে 1 + 8 মানে 9√7 করা যাবে। বা যদি মাইনাস থাকে তাহলে তখন হয়ে যাবে, এটা প্লাস মাইনাস হলে হবে -7√7। তাহলে এদের ক্ষেত্রে যোগ বিয়োগ করা যাবে সদৃশ দ্বিঘাতকরণের ক্ষেত্রে। আর অসদৃশ কি না, মূলত গুণিতক হোক বা না হোক, ওটার সাথে যদি মূলত গুণিতকগুলি একইও হয়, কিন্তু এই যে দ্বিঘাতকরণী যেটা বা শুদ্ধ দ্বিঘাতকরণী, এগুলো যদি আলাদা আলাদা হয়, যে মনে করো √7 হয়তো 6/13 √7, 6/13 √8, 6/13 √5, হয়তো 9√6। তাহলে এরা কি হবে না পরস্পরের অসদৃশ দ্বিঘাতকরণী। কেন না, দেখো এরা মূলত গুণিতকগুলো একই হতেই পারে, কিন্তু এই যে এই লোকটা, এই যে শুদ্ধ যে দ্বিঘাতকরণীটা, সে কিন্তু আলাদা আলাদা হচ্ছে। কাজে এরা হবে কি অসদৃশ। মানে কেসটা যদি আরো ভালো করে বুঝতে চেষ্টা করো, মনে করো রামকুমার, শ্যামকুমার, রাধা কুমার, মাধব কুমার। তাহলে দেখো এইরকম হলে কি না, দেখলে যদি এদের কাগজ কলম দেখা হয় বা যদি দেখি, তাহলে বলা যাবে যে এরা কুমার পরিবারের ছেলে, পরিবারের লোকজন বলা যাবে। কেননা এই যে এই লোকগুলো, তাহলে এই যে করণীটা, এই লোগোটা এদের একই রকম, সেই কারণে সে রাম হোক, শ্যাম হোক, রাধা হোক, মাধব হোক, যেহেতু এরা সবাই কুমার, কাজে কুমার পরিবার। এবার যদি আমার এগুলো আলাদাও থাকে, আর যদি দেওয়া থাকে রাম কুমার, হয়তো শ্যাম পান্ডে, হয়তো রাধা, যদি এটা পান্ডে করি, রাধা রায় করি, আর এটা যদি এই ধরে নি মাহাতো, তাহলে কিন্তু কি হবে না, এরা তখন তুমি বলতে পারবে না যে অমুক পরিবারের। হ্যাঁ, প্রত্যেকে এক এক পরিবারের, এরা কুমার পরিবারের ছেলে, পান্ডে পরিবারের ছেলে, রায় পরিবারের ছেলে, মাহাতো পরিবারের ছেলে, এরা কিন্তু অসদৃশ। তাহলে এদের ক্ষেত্রে হয়তো রাম কুমার, হয়তো রাম পান্ডে, রাম রায়, রাম মাহাতো এরকমও হতে পারে, কিন্তু সেক্ষেত্রে কি হবে না, তখন বলা যাবে না নামগুলো একই হতে পারে কিন্তু ওরা আলাদা আলাদা পরিবারের। সেরকমই এটাও, যেদের শুদ্ধ করণী যেটা, ওরা একই হচ্ছে, আর এর ক্ষেত্রে কি হচ্ছে না, এরা আলাদা আলাদা। এবার মনে করো
√8 আর √32। এই হয়তো তোমাকে বলতেই পারে যে এরা সদৃশ করণী কি অসদৃশ করণী, তাহলে তুমি তখন কি করবে? না দেখে নিয়ে যদি বলি যে না এরা অসদৃশ, এরকম করা যাবে না, এদের ভাঙতে হবে। 8টাকে ভাঙি, 2 × 2 × 2, আর এই যে 32টাকে ভাঙলে পাবো 2 2, 5টা পাবো 2। তাহলে এক্ষেত্রে দেখো জোড়া জোড়া থেকে একটা বার হয় সোজা ভাষায়, তাহলে 2√2, আর এখান থেকে 2 2 4, 4√2। তাহলে দেখো এক্ষেত্রে 2 আর 4 আর √2 এরা কি হবে না পরস্পরের সদৃশ করণী এদের বলা যায়। এবার তুমি √7, √29, √23 এরকম যদি লেখা থাকে, বা √7, 7√13, 8√11, এরা কি দেখেই বোঝা যাচ্ছে যে এরা অসদৃশ করণী, যেহেতু এদের করণীর মিল নাই, টাইটেল মিল নাই। আর এর ক্ষেত্রে টাইটেল মিলে যাচ্ছে, কাজে এরা সদৃশ, একই পরিবারের লোক। পরের পার্টে আবার এক্সপ্লেন করব আরো এর ব্যাপার স্যাপার গুলো।